এই ময়না, এই ময়না বলে নাস্তা কই? দেরি হয়ে যাচ্ছে তো। মা, কি ব্যাপার? ময়না এখনো নাস্তা দেয় নাই? আরে সেটাই তো বুঝতে পারতেছি না, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। ময়না, আয় ময়না। আর ময়না, কি ব্যাপার মা, সবার সাথে তুমি নাস্তা নিয়ে দৌড়াচ্ছ কেন? আর ময়নার কথা বলিস না। কাজের মেয়েগুলো আজকাল এত শয়তান হয়েছে, সেটা তো তোরা জানিস না। কেন মা, কি হয়েছে? আপনি এভাবে বলছেন কেন? ময়না জানালো যে সে আর আমাদের বাড়িতে কাজ করবে না। তার স্বামী নাকি গার্মেন্টসে একটা চাকরি জোগাড় করে দিয়েছে, সেখানে বেতনও বেশি। বাসা বাড়িতে ঝিগিরি করে তার আর চলছে না। কি বলেন মা? কিভাবে কাউকে কিছু না বলে? বলেছে তো বৌমা, আমাকে বলে গেছে। শুধু আপনাকে বললেই হবে? আমাকে একবার জানাবে না? দাঁড়ান, আমি এক্ষুনি ময়নাকে কল দিচ্ছি। আরে মা, আমাকে সব বলেছে তো, তোমাকে ফোন দেওয়ার প্রয়োজন নাই। আমি তো নাস্তা বানিয়েছি, তোমরা নাস্তা খেয়ে তাড়াতাড়ি যে যার মতো অফিসে যাও। কোমরের ব্যথাটা একটু বেড়েছে, হাঁটা চলায় আর কি কিঞ্চিত প্রবলেম হচ্ছে। ফারিয়া, তোমাকে আমি আগেই বলছিলাম এই ময়না মেয়েটার মধ্যে ঝামেলা আছে। এটা কোনো কথা? মাকে এত সকালবেলা নাস্তা বানাইতে হইতেছে? দেখো, আমি তো কিছুই জানতাম না। আর মা, আপনি একা একা এসব করতে গেলেন কেন? আমাকে একটাবার ডাক দিতেন, আমি আপনাকে হেল্প করতাম। বৌমা, তুমি সারাটা দিন অফিস করো, ক্লান্ত থাকো, তারপর যদি সকালের নাস্তাটাও তোমাকে বানাতে হয়, সেটা কি আমার দেখতে ভালো লাগবে? সেই নাস্তা খেতে আমার ভালো লাগবে বলো? আচ্ছা, আমার তার আছে, আমাকে একটু জলদি বেরোতে হবে। হ্যাঁ, আস্তে খা, গলায় ঠেকবে তো বাবা। মা, কর্পোরেট জব করি, যে প্রেশারে থাকি তুমি কিভাবে বুঝবা? আচ্ছা ফারিয়া, আমি কি তোমাকে ড্রপ করে দিব? দরকার নেই, আমি ক্যাব নিয়ে চলে যেতে পারবো। আর আমার অফিসে একটা নতুন প্রজেক্ট হচ্ছে, তার সম্ভবত পুরাটুক আমাকে সামলাতে হবে। বৌমা, অফিসে কাজের চাপ তো সারা জীবন থাকবে, তাই বলে না খেয়ে থাকবে নাকি? তুমি তো কিছুই খাচ্ছ না, ডিম পোচটা একটু মুখে দাও। মা, আমার অনেক লেট হয়ে গেছে, আজকে আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, আমাকে উঠতে হবে। পানিটা খাও। সাবধানে যাইস। মা, আমি উঠি। আর তুমি যদি কিছু মনে না করো, জানোই তো আমি চোখে তো কম দেখি, আর বিশেষ করে ওষুধের প্যাকেটে এত ছোট ছোট লেখা না, ওটা বুঝতেই পারি না যে কোন ওষুধের কি নাম। এতদিন তো ময়না ছিল, বেছে দিত দুপুরের ওষুধ, বিকালের ওষুধ। আমার দুপুরের ওষুধগুলো যদি একটু বেছে দিতা। মা, এখনই কি ওষুধগুলো বেছে দিতে হবে? হ্যাঁ, আমার আজকে অফিসে একটু তাড়াতাড়ি যেতে হবে, খুব ইম্পর্টেন্ট কাজ আছে। বেশি না, ওই যে তোমার প্রেশারের ওষুধ, ক্যালসিয়ামটা, আর ওই যে আমার কোমরের ব্যথার ওষুধটা বেছে দিলেই হবে। আচ্ছা মা, চলেন, আমি দেখে দিচ্ছি। চলো। বুড়ো বুড়িটা কি মরছে নাকি? ধরছে খুলতে তো সময় লাগে কেন? এই কে? খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি রে, তোকে না বলছি আর আসতে না? হ্যাঁ, তুই আবার আসছিস কেন? যা তো, যা যা যা। খালা, আমার বিষয়টা আর একটু চিন্তা করে দেখবেন। মনে করেন আমি তো অন্যায় কিছু করি নাই, আপনি তো আমারে জোর করে কাম থেকে বের করে দিলেন। আহা, আমি তো বলছি, আমি তো নিজের ইচ্ছায় কিছু বলি নাই, নিজের ইচ্ছায় কিছু করিও নাই। শুন, ওই যে বৌমা আছে না, বৌমা আমার ছেলে তো কিছু ব্যাপারে আপত্তি করেছে, ওরা তোকে রাখতে চাচ্ছে না। আমি কি করব? যা তো, যা যা যা। কিন্তু আমি করছিটা কি এইটা তো কইবেন। আমারে ছাড়া আপনি কি একাই সংসার সামলাইতে পারবেন? তাছাড়া আপনার না কোমরে ব্যথা? আমার কোমর ব্যথা একদম ভালো হয়ে গেছে। আমার ছেলে ওষুধ এনে দিচ্ছে না, এই যে দেখ, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি, এই যে দেখ, দেখছিস? খালা, এইভাবে যদি আমারে কাম থেকে বাইর করে দেন, মনে করেন আমি তো গরিব মানুষ, যাইব কই কোন? আরে কাজ পেয়ে যাবি, এই শহরে
ভাত ছিটালে কাকের অভাব হয় না, চারিদিকে কাক কা 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 করে, কিন্তু কাজের মানুষ বাবা সহজে পাওয়া যায় না। হ্যাঁ, সেই তোমাদেরকে আমার পা ধরতে হবে, বুঝছো? তুই কাজ পেয়ে যাবি। আচ্ছা যা, আজকে আমি নামাজের সময় ভালো করে 2 হাত তুলে মোনাজাত করব যে ময়নার যেন একটা ভালো কাজ জুটে যায়, দেখবি একটা ভালো কাজ পেয়ে যাবে, ঠিক আছে? যা তো যা যা। খালা ছেলের বউ এসে দেখলে আমাকে, যা তো যা। আরে আজকেই কাজ পেয়ে যাবে তো, যা। তানিশা, ওই রহমান গ্রুপের প্রেজেন্টেশনটা রেডি করে ফেলতে বলবেন, আর আমাদের প্রফিট মার্জিন আর হচ্ছে ভ্যাট ট্যাক্স অ্যাড করে মেলটা ফরওয়ার্ড করে আমাকে সিসি রাখবেন, ঠিক আছে? আর সিদ্ধার্থ গ্রুপের ফাইলটা আমাকে দিয়ে যেতে বলবেন। মে আই কাম ইন বস? আরে হিমেল সাহেব কেমন আছেন? আমার রুমে আসার জন্য আপনার পারমিশন নিতে হয়, আসেন না। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস অনলি ফর ইউ। শুধুমাত্র আপনার জন্য সিডিআই গ্রুপ আমাদের সাথে কো পার্টনারশিপে রাজি হয়েছে। অল দ্য ক্রেডিট গোজ টু ইউ ম্যান। কি যে বলেন বস, আমি আমার বেস্ট ট্রাই করেছি। তাছাড়া আমাদের কোম্পানির রেপুটেশনও তো ম্যাটার করে। না 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 হিমেল সাহেব, আমি আজকে আপনার কোনো বিনয়ের কথা শুনবো না, কারণ আমি জানি একজন হিমেল রহমান ছাড়া আমার অফিসের কারো পক্ষে এই অসাধ্য সাধন করা সম্ভব ছিল না। থ্যাংক ইউ বস। কিসের থ্যাংক ইউ? আরে আপনি আমার বুকে আসেন তো। আপনি জানেন না আজকে আমি কি পরিমাণ খুশি, প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। আরে তানিশা, তুমি দাঁড়ায় আছো কেন? ওকে একটা টাইট হাক দাও। তুমি জানো না ও আমাদের কত বড় অ্যাসেট। না না তানিশা ম্যাম, এটা দরকার নাই, ইটস ওকে। আমরা একসঙ্গে কাজ করেছি, সাকসেসফুল হয়েছি, এটাই তো স্বাভাবিক। তাছাড়া আমি একা তো সব করিনি, আমরা সবাই মিলে করেছি দেখেই সাকসেসফুল হয়েছি। ইটস এ টিম ওয়ার্ক। দেখছো তানিশা, ট্রু জেন্টেলম্যানশিপ। আমি তোকে বলছি না, এই লোকটাকে আমি এই জেন্টেলম্যানশিপের জন্য এত পছন্দ করি। এই লোকটা যতটা না এলিজিবল তার চেয়েও পিওর জেন্টেলম্যান। আর তোমাকে আরেকবার বলছি, যদি কাজ শিখতে চাও এই লোকটার সাথে আঠার মতো লেগে থাকো, তাহলে দেখবা তোমার ক্যারিয়ার পুরা চাঙ্গে তুঙ্গে চলে যাবে। বস, আপনি আমাকে শুধু শুধুই লজ্জা দিচ্ছেন, এমন কিছু আমি করিনি। তাহলে বস, এই আগামী সপ্তাহে কি আমরা ওই মিটিংটা ফিক্স করে ফেলবো? শিওর। তবে হিমেল সাহেব মনে রাখবেন, ওই মিটিংয়ে কিন্তু আপনি আমার বস আর আমি আপনাকে অ্যাসিস্ট করবো, ঠিক আছে? বস, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। ঠিক আছে, তো কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ বস, দোয়া করবেন। আসি তাহলে। তানিশা, এই লোকটা একটা ট্রু ট্যালেন্ট। ওনার মতো লোক পাওয়াটা আমাদের জন্য ভাগ্য। কাজ শিখো ওনার থেকে, বুঝছো? যাও। কিরে, কটা বাজে? আজকে তো দেরি করলি যে? আর বলিস না, আজকে সকালবেলা আমার কাজের গোয়াটা চাকরি ছেড়ে দিছে। শাশুড়ি আম্মাকে ওষুধপত্র সব কিছু ঠিকঠাক করে দিয়ে তারপর আসলাম। আর রাস্তায় এত ট্রাফিক, তুই তো জানিসই। তা হঠাৎ বুয়া কাজ ছেড়ে দিল, কি হয়েছে? কি জানি না, হঠাৎ করে কাজ ছেড়ে দিয়েছে। আর তুই তো জানিস আমি সারাদিন অফিসের কাজকর্ম নিয়ে এত বিজি থাকি, বাসার কাজকর্মের সময় পাই না। আচ্ছা এসব বাদ দে, এখন আমি তোকে যা বলছি তুই সেটা শোন। আমাদের নেক্সট প্রজেক্টে তোকে আমি লিডারশিপে দিচ্ছি। পুরো টিমের দায়িত্ব তোর, তুই নিজে হ্যান্ডেল করবি। ইজেল, তুই কি পাগল হয়ে গেলি? অফিসে আরো কত যোগ্য স্টাফ আছে, তুই যদি সবসময় আমাকে সব প্রজেক্ট এভাবে দিস তাহলে না। আচ্ছা তুই আমাকে খুব ভালো করে চিনিস, আমি চিন্তাভাবনা না করে কোনো কাজ করি না। কাকে কোথায় বসাবো, কে কোন পোস্টের জন্য যোগ্য সেটা আমি খুব ভালো করেই জানি। আর এমনটা ভাবার কোনো কারণ নাই যে তুই আমার ভার্সিটির ফ্রেন্ডের জন্য তোকে আমি সুযোগটা দিচ্ছি। ইউ ডিজার্ভ ইট, ওকে? ইজেল, কিন্তু আমার কাছে মনে হয় কোনো কিন্তু না, কোনো কিছু না। ধর আমি সব কিছু রেডি করে রেখেছি, তুই এবার ফাইলটা বুঝে নে, প্রজেক্টটার কাজ শুরু করে আমাকে একটু মুক্তি দে। অ্যান্ড অফকোর্স বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমি জানি তুই পারবি। আচ্ছা সব কিছু আছে, বুঝে নে। আচ্ছা শোনো, তোমাকে যেটা বলছি, স্যার কি বেশি বিজি? মিস তানিশা, অফিস তো কাজেরই জায়গা, এখানে তো বিজি থাকতেই হবে। ইস, কি ব্যাপার, ব্যথা পেলেন নাকি? ব্যথা পাবো কেন? আপনার কথা শুনে বললাম।
আমার কথা শুনে ইস বলার কি আছে? আচ্ছা স্যার, আপনার ওয়াইফ খুব ভাগ্যবতী, তাই না? ফারিয়ার কথা বলতেছেন? এ বিষয়ে আমি কিছু বলতে পারি না, তবে ওর মতো মানুষকে ওয়াইফ হিসেবে পেয়ে আমি খুব ভাগ্যবান পুরুষ মনে করি নিজেকে। ওর মতো ওয়াইফ পাওয়াটা সত্যি সৌভাগ্যের বিষয়। ভাবি কি আমার চেয়ে বেশি সুন্দরী? সুন্দর জিনিসটা বাহ্যিক ব্যাপার মিস তানিশা। ধরেন কেউ দেখতে ক্যাটরিনা কাইফের মতো, কিন্তু তার আচার আচরণ ব্যবহার শাপলা শাকিলের মতো, সেখানে তো প্রবলেম। আচ্ছা বাদ দেন, একটা ব্যাপার বলবো স্যার। শিওর, বলেন। আমার না আপনাকে স্যার বলতে একদম ভালো লাগে না। স্যার বলতে ভালো লাগবে না কেন? স্যাররা একটু বয়স্ক, মোটাসোটা, এই যেমন ধরেন মাথায় চুল কম, কিন্তু আপনি মোটেও সেরকম না। আপনি ইয়াং, হ্যান্ডসাম। সত্যি বলতে কি তানিশা ম্যাম, এটা তো অফিস, এখানে কিছু রুলস রেগুলেশনস অ্যান্ড প্রোটোকল আছে, আমাদেরকে সেটা পালনও করতে হয়। সেটা না থাকলে আমি আপনাকে মামাও ডাকতে বলতাম, আমার কোনো আপত্তি থাকতো না। ছি ছি, কি বলেন স্যার? আমি আপনাকে মামা কেন রাখতে যাব? বাবা ডাকতে পারলে বাবাই ডাকতে বলতাম। আচ্ছা যাই হোক, শুনেন, আপনি তো আমার ছোটো বোনের মতোই হবেন, আমাকে বড় ভাই হিসাবে ভাইয়াই ডাকতে পারেন, নো প্রবলেম। সত্যি ভাইয়া? হ্যাঁ, 100% সত্যি, আপনি আমাকে ভাইয়া ডাকতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা শুনেন, এই যে এই ফাইলটা একটু রিচেক করে দেখেন, কোনো ভুল টুল আছে কিনা একটু দেখেন। ভাইয়া, জি। আমার না লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে। চলেন না আমরা একদিন লং ড্রাইভে যাই। আর তাছাড়া আপনার তো বাইক আছে। অনেস্টলি আই লাভ বাইক রাইড। মিস তানিশা, আপনার নিজের ভালো লাগাটা তো আসলে অন্যের উপর চাপিয়ে দিলে হবে না, অন্যের ভালো লাগাটাও দেখতে হবে। তাছাড়া আমি অফিসার বাসা ছাড়া কোথাও যাই না, আপনি যান, আপনার হাতের কাজটা সেরে ফেলেন। ওকে ভাইয়া। আচ্ছা শুনেন, আমি ভেবে দেখলাম যে অফিসে আপনি আমাকে ভাইয়া ডাকলে ওটা শুনতে ভালো লাগবে না, আপনি আমাকে স্যার বলেই ডাকবেন, ঠিক আছে? যান তাহলে। যেই রুটিন, পেঁপে ছিল, কাটো, পেঁপে খাও, আর এই আদা গরম জল খাও। হ্যাঁ মা, বলো। এই বাবা, কি করছিস রে? তুই কি খুব বিজি? কেন, জরুরি কিছু বলবা? না, ওই যে বাসায় একা একা তো কেমন যেন লাগছে রে। কি হয়েছে মা, তোমার কি শরীরটা খারাপ লাগতেছে? শরীর ঠিক আছে, কিন্তু ওই যে পুরো বাড়িতে একা তো কেউ নেই। ওই যে তোরা যে একটা ভূতের ছবি দেখেছিলি না, ওই ভূতের সিনেমা দেখার পর থেকে ওই কেমন যেন গা ছমছম করছে। মা, সিনেমার বাস্তব জীবন তো এক না, ভূত এসে বাসায় তোমাকে ধরবে না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। সিনেমার বাস্তবে এক না? না, তোর রেহানা খালার কথা মনে আছে না? হ্যাঁ, তোর রেহানা খালাকে জিন কি করেছিল? ওরে বাবা, হ্যাঁ, তার বেডরুমে রাত্রেবেলা তাকায় দেখে ছাদের চার কোনায় চারটা মাথা ঝুলছে। মনে নাই কি অবস্থা হয়েছিল? মা মা মা, এখন এসব বাদ দাও, আমাকে একটা জরুরি মিটিং এ যেতে হবে। আরে রেহানা খালা গল্প তুমি আমাকে হাজারবার বলছো, ঠিক আছে? শুনে একটা কাজ করে আমি তোমাকে একটা বুদ্ধি দিই, তুমি এখন ইউটিউবে যাও, তারপর তুমি একটা কার্টুন ছেড়ে দাও, তোমার অনেক ভালো লাগবে। আমি এখন রাখি মা। আসসালামু আলাইকুম। হারামজাদা ছেলে, আমি বুড়ো মানুষ, আমাকে বলে ইউটিউব ছেড়ে কার্টুন দেখতে। আমাকে কার্টুন দেখার বয়স আছে নাকি আমি মজা পাবো কার্টুন দেখে? ফালতু। কেন যে ওর বাপটা মরে গিয়ে আমাকে একা করে গেল, এই একা একা শুধু সারাদিন হায় আফসোস করো, কাজ করো। বউ একটা কপালে জুটলো, চাকরিজীবী বউ। সরি, দেরি করে ফেললাম। আরে না, আমিও মাত্র বের হলাম, অফিসে আজকে প্রচন্ড কাজ ছিল। চলো না আজকে একটা কাজ করি, কি? আমরা দুইজন মিলে বাইরে খেতে যাই। আজকে? না না, দেরি হয়ে যাবে, আর বাসা মা একা আছে না। আরে মায়ের জন্য পার্সেল নিয়ে যাবো, সমস্যা নাই তো। না না, দরকার নেই, দেরি হয়ে যাবে। বরঞ্চ সবার জন্য পার্সেল নিয়ে যাই, আমরা সবাই একসাথে বসে খাবো। এটা একটা ভালো আইডিয়া দিছো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে ফ্যামিলি বন্ডিংটা বাড়ে। কিন্তু মায়ের জন্য খুব টেনশন হচ্ছে, বুঝছো? কেন, মা আবার কি করলো? দুপুরে কল দিছিল মা আমাকে, বলতেছে যে তার বাসায় খুব ভয় লাগতেছে, ভূতের ভয়, ভূত যদি চলে আসে এরকম আর কি।
তোমাকে আমি সেদিন বললাম না আমাদের সাথে মাকে জোর করে বসিয়ে সেই হরর মুভি দেখাও না। ওনার এখন বয়স হয়েছে, কত সমস্যা হতে পারে এই সময়। আসলেই মাকে হরর মুভি দেখানোটা ঠিক হয় নাই। এই বয়সে তার সব পছন্দ হওয়ার কথাও না। আমার না ওই কাজের মেয়েটার উপর প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে, কাউকে কিছু না জানা হাওয়া হয়ে গেল। ওকে পেলেও খবর আছে। আচ্ছা আচ্ছা বাদ দাও, তাড়াতাড়ি উঠে পড়ো, চলো টান দিই। বেস্ট মোরগ পোলাওটা কিনবো আজকে শহরের। আসো, আমরা রওনা দিই। আসো। কি ব্যাপার মা, আপনাকে খেতে ভালো লাগছে না? ভালো লাগবে না কেন? ঢাকা শহরের ওয়ান অফ দ্য বেস্ট মোরগ পোলাও এটা। বেস্ট না, হাতি মোরগ পোলাও এটা। কতগুলা লতলতা মাংস, ফ্যাটা মাংস। না কি বলো, মোরগ পোলাওতে তো মাংসই থাকবে, হাড্ডি থাকবে নাকি? আরে ধুর, এই বেস্ট মোরগ পোলাওর চাইতে আমি বাসায় অনেক ভালো মোরগ পোলাও রান্না করতে পারি। আমারটা খেলে 7 দিন শুধু হাতই চাটতে থাকবি। তার উপরে তেল দিয়ে ভরে রেখেছে। হ্যাঁ, এসব তেলযুক্ত খাবার খেলে পেটের মধ্যে তেল জমতে জমতে গ্যাস জমে গ্যাস বেলুন হয়ে ফুরফুর ফুরফুর করে আকাশে উড়ে চলে যাব। আচ্ছা মা, আপনি নিশ্চিন্তে খেতে পারেন। আর ওরা যে তেলটা ব্যবহার করে আমার কাছে মনে হয় ভালো তেলই ব্যবহার করে। আপনি এখন খান, আর আপনার যদি গ্যাসের সমস্যা হয় খাওয়ার পরে আমি আপনাকে গ্যাসের ওষুধ দেবো, ঠিক আছে? বাহ, কি সুন্দর কথা বললে বৌমা। হ্যাঁ, মানে বিষ খেয়ে গলায় আঙ্গুল দিয়ে বমি করতে বলছো না? বাপরে বাপ, কি দরকার ছিল এরকম খাবার? হ্যাঁ, ঘরে ভাত মাছ করে নিলেই হতো। তোমাদের হিসাব নিকাশ কিছুই বুঝি না আমি। মা, অনেকদিন ধরে তো আমরা একসাথে বাইরে খেতে যাই না, তাই আজকে ভাবলাম বাইরের খাবার বাইরে বসে খাবে, বাইরের খাবার ঘরে আনবে না। আমি ঘরে খুব ভালো রান্না করতে পারি। তোর বোর তো অবশ্য চাকরি বাকরি করে, অফিসেই থাকে, ঘর সংসারের রান্নাবান্নায় তো তার সময় নেই। আমারটুকু আমি করে নিতে পারবো। বাইরের খাবার কোনো প্রয়োজন নেই, বাইরের খাবার যেন ঘরে না আসে। মা, তুমি কিছু মনে করো না, মায়ের হয়তো মনটা আজকে খারাপ, তাই এইভাবে কথা বলে ফেলছে। ধুর, আমি কিছু মনে করি না। আমি কেন কিছু মনে করব? আর শোনো, মার এখন একটু বয়স হয়েছে, এই বয়সে মেজাজ একটু খিটখিটা থাকে। বাদ দাও, খাও। কাচ্চিটা কিন্তু মজা, খাও। স্যার, এটা আপনার জন্য। ওকে, থ্যাঙ্কস। বসেন। সব কিছু ঠিকঠাক আছে তো? চেক করেছেন ভালো মতো? আপনি একবার দেখে নিন না, আপনি তো আমার উপর ভরসা পান না। এ কি, এসব কি? কোন সব স্যার? ফাইলের মাঝে এসব কি বিছিয়ে রেখেছে? ওহো, সরি স্যার, একদিন খেয়াল করিনি, আসলে ভুল করে। সরি। ইটস ওকে তানিশা ম্যাম, তবে নেক্সট টাইম যেন এমন কোনো ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন। এটা তো আসলে অফিসের ফাইল, এটা তো আপনার পার্টনারকে লেখা কোনো ব্যক্তিগত ডায়েরি না যে আপনি গোলাপের পাপড়ি বিছিয়ে রাখবেন। আমি বললাম তো সরি, আমি একদম খেয়াল করিনি। বাট স্যার, আপনি কি গোলাপ হিট করেন? দেখেন, বন্যারা বনে সুন্দর আর ফাইল সুন্দর গোলাপবিহীন, বুঝতে পেরেছেন? জি স্যার, কিন্তু স্যার আমি আপনাকে অনেক পছন্দ করি। আই মিন আপনার কাজ। তাছাড়া গাউসুল স্যার বলেছে আপনার সাথে আঠার মতো লেগে থাকতে। আর আপনি যদি সবসময় আমার সাথে এমন বিহেভ করেন। দেখেন মিস তানিশা, আপনি কোথাও ভুল করছেন। আপনি আমাকে যেমন মানুষটি ভাবছেন আমি ওরকম মানুষ নই। আপনি জানেন আমি একজন ওয়ার্কাহলিক মানুষ, এর বাইরে যদি কিছু থেকে থাকে তাহলে আমি নিপাট সাংসারিক মানুষ। এই আনন্দ তামাশা আমার ভালোও লাগে না, আমি করিও না। আই হোপ আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি আপনি সেটা বুঝতে পেরেছেন। হ্যালো, কখন? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। হ্যাঁ, জি জি আমি আসতেছি, আমি একটু আসি। মা, কি হয়েছে তোমার? তুমি হসপিটালে অ্যাডমিট হলে কিভাবে?
মা, ছেলে মানুষই করলে হবে? আমাকে বলবো না? ও আপনি আসছেন? ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মায়ের? না না, তেমন সিরিয়াস কিছু না, ওনার সুগার ফল করেছিল, এর জন্য মাথা ঘুরে পড়ে গিয়েছে। আমরা ওষুধ দিয়ে দিয়েছি, কদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, সুস্থ হয়ে যাব। আর আমি যে ঘরে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম সেটা কিছু না, না ভাগ্যিস আমার প্রতিবেশী ছিল, সে যদি না থাকতো তাহলে আমার মাথাটা ঠাস করে ফ্লোরে পড়তো, 2 ভাগ হয়ে যেত, খেল খতম, পয়সা হতো। ও, আমি মরে গেলেই বুঝি কিছু হতো আমার, তাই না? মা শান্ত হও না, এভাবে বলতে হয় না। ডাক্তার সাহেব, আমার মায়ের শরীর মন দুটোই খারাপ, তো তাই একটু এভাবে কথা বলে ফেলছি। আপনি কিছু মনে করবেন না। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আপনি ইচ্ছা করলে আজকেই বাসায় নিয়ে যেতে পারেন, আমি প্রেসক্রাইব করে দিয়েছি, ওই অনুযায়ী ওষুধ খেলে উনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, ওনাকে দেখে রাখবেন। ওকে ডক্টর, থ্যাংক ইউ। ভূতের বাসায় যাব মরতে। আপা, আপা দাঁড়ান, কেমন আছেন আপা? ময়না, তুই কোন সাহসে আমার সাথে কথা বলতে আসছিস? হ্যাঁ, মানে তুই যে কাউকে কিছু না জানিয়ে গার্মেন্টসে জয়েন করলি, আমাদের কাছটা ছাড়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল নাকি না? খোদা রে খোদা, ওমর খোদা, আপা আপনি এসব কি কইতাছেন? আমি আবারও চাকরিতে ঢুকলাম কবে? এই ন্যাকামি করবেন একদম। আমি কোথা থেকে জানবো? সবকিছু আমার শাশুড়ি বলছে আমাকে। আপা আপনি বিশ্বাস করেন, এই যে আমি আমার নিজের মাথায় হাত রেখা কসম খাইয়া কইতাছি, আমি কোনো চাকরি টাকরিতে ঢুকিনি। আপনাকে বাড়ি কাজ করার লাইগা আমি খালাম্মারে কতবার কইলাম, হে আমার কোনো কথাই রাজি হইল না। হ্যাঁ, একটাই কথা, আপনাকে বাড়ির আশেপাশে 30 সীমানায় আমার জন্য না দেখা যায়, আপনারা ফোন দিলে আমি যেন ফোনটাও না ধরি। জানেন আপা, এর জন্য হে আমারে 5,000 টাকাও দিছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুই এখন যা, আমি সময় হলে তোকে আবার ডেকে নিব, কেমন? আপা কইতাছে কি, ঘটনা কি বেশি পেস খেয়ে গেছে নাকি? বললাম তো, তুই এখন যা, ভালো থাকিস। আচ্ছা আপা, আপনিও ভালো থাকেন, আসি। মা, এভাবে বলো না, এগুলা বলতে হয় নাকি বলো? শান্ত হও। মা, আপনি ঠিক আছেন তো? মার কি হয়েছে? ভেলকি হয়েছে, ভেলকি ভেলকি। আসলে হঠাৎ করে একটা মিটিংয়ে আটকে গিয়েছিলাম। হিমেল, আমি সরি। আজকে আসলে আমার আরো আগে হসপিটালে পৌঁছানো উচিত ছিল, কিন্তু উচিত ছিল ফারিয়া, উচিত ছিল। তুমি আমার স্ত্রী হও, আর যে হাসপাতালে অ্যাডমিট ছিল সে তোমার শাশুড়ি হয়। তুমি জানার পরেও 30 মিনিট লেটে আসছো। তাছাড়া মা খারাপ কিছু তো বলে না। আমি একটা ভালো জব করতেছি, ভালো স্যালারি ড্র করতেছি। একটা পরিবারে ভালোভাবে বেঁচে থাকতে কত টাকা ইনকাম করতে হয় বলো? তাছাড়া আমি তো ইনকাম করতেছি, তাই না? মানে হচ্ছে মায়ের এখন বয়স হয়েছে, সে একা, তাকে দেখে রাখার জন্য একটা মানুষ ভীষণ দরকার। তাছাড়া তোমার এই চাকরিটা তো আমাদের কারোর জন্য খুব বেশি জরুরি কিছু না। কিন্তু হিমেল, আমি তো এই চাকরিটা বিয়ের আগে থেকেই করে আসছি। হ্যাঁ ঠিক আছে ফারিয়া, আগে তুমি করতা, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে। মা আসলে কখনো চায় নাই ঘরের বউ বাইরে গিয়ে চাকরি করুক। আর তুমি তো বুঝোই, সে পুরনো ধ্যান ধারণার মানুষ, তার চিন্তা ভাবনা তার মতোই। ঠিকই আছে, কিন্তু আমি তো তোমাকে লাইফের সব কাজে তোমার পাশে থেকে সাপোর্ট করছি। হ্যাঁ ছিল,
আর এখন এখন আমি তোমাকে সাপোর্ট দিতে পারতেছি না ফারিয়া। আমার মনে হয়েছে মায়ের তোমাকে ভীষণ দরকার। আমি নিজে যথেষ্ট ইনকাম করি, তোমার টাকা আমাদের কারো কোনো প্রয়োজন নাই। তুমি যদি এখন চাকরিটা ছেড়ে দাও, তোমার এমন কি ক্ষতি হয়ে যাবে? কিন্তু হিমেল, এই সমাজে আরো অনেক মেয়ে আছে যারা বিয়ের পরও পড়াশোনা করছে, চাকরি করছে। সমাজটা আসলে কি ফারিয়া? এই সমাজে সফল লোকদের আমরা তারিফ করি, ব্যর্থ লোকদের তুচ্ছ তাচ্ছিল্য করি। আমি কিংবা তুমি, আমরা তো কখনো এটা নিয়ে পরোয়া করি নাই, আগামীতেও করবো না। এই সুন্দর গোছানো সংসারটা সুন্দর করে ধরে রাখাটাই আমাদের মেন প্রায়োরিটি ছিল, আগামীতেও তাই থাকবে। আই এম সরি হিমেল, ভুলটা হয়তো আমারই। এখন এখন আসলে আমার এই চাকরিটার কোনো প্রয়োজন নেই। তার চেয়ে মায়ের পাশে থেকে তাকে সঙ্গ দেওয়াটাই হয়তো জরুরি। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই চাকরিটা ছেড়ে দেব। অভিনয়টা তাহলে আমি খারাপ করিনি, বিশ্বাসযোগ্য হয়েছে। আমি সার্থক। কি বলছি, বৌমা চাকরি করবে না, কি আনন্দ। আমি বাসায় থাকবো, মার টেক কেয়ার করবো। তুমি ঠিক যেমন চাও ঠিক সেভাবে থাকবো। আই এম সরি। থ্যাংক ইউ ফারিয়া, আই এম সো সরি। ডিসিশনটা কি ফাইনাল? ইসেল, আমি আমি জানি আমি তো অনেক বড় একটা ক্ষতি করে ফেললাম। বিষয়টা আমার ক্ষতি হওয়া না হওয়ার না ফারিয়া, তুই তো নিজের কত বড় ক্ষতি করছিস সেটা ভেবে দেখেছিস? আর এই কোম্পানিটা তুই আর আমি তিলে তিলে গড়ে তুলেছি, সেটা একবার ভাব। কি করবো এখন আমি বল? আমার হাতে তো এখন কোনো অপশন নেই। আমার শাশুড়ি অসুস্থ মানুষ, এখন যদি আমি তাকে সময় না দিয়ে অফিসের কাজ করি তাহলে সেটা আমার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় হবে। দোস্ত, তুই আমার জায়গায় অন্য কাউকে নিয়ে কাজটা করে ফেল। বিষয়টা আমি কাকে নিয়ে কাজ করব না করব সেটা না, তোকে একটা কথা বলি, তুই এটা সব সময় মনে রাখবি, আমার এই কোম্পানির দরজা তোর জন্য সারা জীবন খোলা থাকে। ইউ আর মোস্ট ওয়েলকাম অলওয়েজ। হিজেল, তোর মতো বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। যাই হোক, আমি আসি। আসবি? এই যে দেখো, ডাটাটা মাঝখান দিয়ে কেটে নিলে একটু সুন্দর থাকে, মশলাটা ঢুকে আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ, তেল দাও, অল্প করে তেল দাও। আমরা এটা ধুয়ে দিচ্ছি। এটা তুমি খেতে পারবে, বুঝলে বৌমা? এক্ষুনি খেতে পারবে, দেখো। হ্যাঁ, একটু পেঁয়াজ দাও ওখানে, এখানে একটু পেঁয়াজ দাও। হ্যাঁ দাও, হ্যাঁ আর একটু দাও। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। এই যে, এই যে, ওখানে মনে হয় একটু পানি ছিল, বুঝেছো? তেলের মধ্যে পানি থাকলে এরকম হয়। জানো, থাইরয়েড হলে না, যারা প্রথম বেবি হয় তাদের থাইরয়েড হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তখন এই যে তোমাকে কি করতে হবে জানো, আলু একটু খাওয়া কমিয়ে দিতে হবে। এই যে এই ডাটা, তারপর চাল কুমড়া, লাউ, এগুলা খেতে হবে। নাও নাও, নাড়া দাও। এই যে দিয়ে দিচ্ছি, এই নাড়া দাও, নাড়া দাও। আর কয়টা পেঁয়াজ দিয়ে দিই, নাড়া দাও, নাড়া দাও। আর কয়টা লবণ দিয়ে দিই, নাড়া দাও। এই যে আমি নাড়া দিয়ে দিচ্ছি।
বা দেখ এখন কিন্তু ফোনের থেকে আবার বাইরে হয়ে যাবো। মা আপনি তো দেখতে পেয়েছেন, দেখো দেখো হাসি। বস কি আমাকে ডেকেছেন? না না হিমেল সাহেব, এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আপনি বলে কি শুরু করছেন অফিসে? বস আমি আবার কি করলাম? আরে আপনার সাহস তো কম না, মুখের উপরে মিথ্যা কথা বলেন। আরে আপনি তো জেন্টেলম্যান ভাবছিলাম, আপনি চরিত্রবান ভাবছিলাম। এগুলো কি শুনতেছি আপনার সম্পর্কে? বস আপনি কি শুনেছেন আমাকে না বললে আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, তানিশাকে আমি আপনার কাছ থেকে কাজ শেখার জন্য কাছাকাছি থাকতে বলছিলাম। তাই বলে আপনি ওকে লং ড্রাইভে নিয়ে যাওয়ার প্রস্তাব করবেন, ওকে রিসোর্টে রাত কাটানোর প্রস্তাব করবেন? বস আপনার মনে হয় আমার মতো মানুষ এই কথা তাকে বলতে পারে? বস হিমেল সাহেব, আপনি হয়তো জানেন না, তানিশা আমার খালাতো বোন। ওকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমি বড় করছি। ও যে আমাকে বানায় কথা বলবে না সে বিশ্বাস আমার ওর উপর আছে। তানিশা ম্যাম, আপনি এমন মিথ্যা কথা বলতে পারলেন? আপনি তো আমার সাথে অন্যায় করলেন। আমি তো সবসময় আপনাকে ছোট বোনের নজরে দেখেছি। এই এই ওর সাথে আপনার কিসের কথা? আপনি আমার সাথে কথা বলেন। হ্যাঁ মানলাম আপনি না হয় অফিসের একটা অ্যাসেট, তাই বলে যা ইচ্ছে তাই করবেন? শোনেন, আমার কোম্পানির একটা গুডউইল আছে। আপনার মতো লোককে আমি এই কোম্পানিতে রাখবো না। ইউ আর ফায়ার। ঠিক আছে বস, তবে ছোট মুখে একটা বড় কথা বলি। আপনি চলে যেতে বলেছেন, আমি চলে যাব, সমস্যা নেই। আমি তো জোর করে আপনার কোম্পানিতে চাকরি করতে চাই না। তাহলে এত কথা কিসের? আপনি যান তো যান, আমার স্টাফদেরকে কাজ বুঝাই দেন আর আপনি বিদায় হন, যান। ওই যে বললাম বস, ছোট মুখে বড় কথা বলতে চাই। আমি কেন আপনার কথা শুনতে যাব? আর কিসের কথা আপনার? বস আপনাকে কথাটা শুনতেই হবে। একটা অযোগ্য মানুষ একটা অযোগ্য মানুষকে বেছে নেয়, আর একটা যোগ্য মানুষকে বেছে নিতে সমতুল্য যোগ্যতা থাকা দরকার। যোগ্যরা কাজ করে এবং ফলাফল পায়, অযোগ্যরা শুধু অজুহাত দেখাতে পারে আর মিথ্যাচার করতে পারে। আসি বস, ভালো থাকবেন। তানিশা, ওকে আমাকে অপমান করে গেল। যোগ্য অযোগ্য এগুলো কি বললো? জানি না তো বস। ওটা তো আমি ছাড়বো না। ও কোথায় কাজ করে আমি দেখে নিব। ফাউল চরিত্রহীন একটা লোক, বিয়াদব। তুমি টেনশন করো না। কি ব্যাপার, তুমি এ অসময়ে? শরীর ঠিক আছে তো? হিমেল, কথা বলো না কেন, কি হয়েছে? আমার উপর তোমার বিশ্বাস আছে ফারিয়া? এসব কি ধরনের কথা? এখন আমার টেনশন লাগতেছে। কি হয়েছে বলো তো? চারিত্রিক দোষের কারণে আমার চাকরিটা চলে গেছে। কি? হ্যাঁ, চারিত্রিক দোষ, আমার চারিত্রিক দোষ। ছোটবেলা থেকেই ক্যারিয়ার করবো দেখে স্টুডেন্ট লাইফে সবসময় বইয়ের দিকে তাকাইছিলাম, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি। নিজের স্ত্রী বাদে অন্য কারো স্ত্রীর দিকে কোনো নজরও দিইনি। আর আমার এই চারিত্রিক দোষের কারণে আমার চাকরিটা চলে গেছে। তুমি বুঝতে পারতেছো? কে কে তোমাকে অপবাদ দিছে বলো তো? আমাকে ফোন নাম্বার দাও, আমি এখন কথা বলবো। দাও। লাভ হবে না ফারিয়া, কথা সেখানে বলে লাভ হয় যেখানে স্বচ্ছতা থাকে। যেখানে চক্রান্ত থাকে কথা বলে কোনো লাভ হবে না। বাবা, তুই এত সকাল সকাল অফিস থেকে চলে এলি? এত তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে গেছে বুঝি? পুরা জনমের জন্যই ছুটি হয়ে গেছে না। মানে কি? মানে খুব সিম্পল, প্রাইভেট জব করি, বসের এতদিন আমাকে পছন্দ ছিল রেখে দিছে, এখন পছন্দ হয় নাই কিক আউট করে দিছে। কি বলছিস বাবা? এই একটা অসময়ে
হুট করে তোর চাকরিটা চলে গেল? আমাদের সংসারটা তো অনেক বড়, একটা সংসার চলবে কি করে? তুমি চিন্তা করো না মা, আমি সৎ দেখে হয়তো কোটিপতি হইতে পারবো না, কিন্তু জীবনে কেউ আটকাইতেও পারবে না। তোমার ছেলে যথেষ্ট যোগ্য ছেলে, একটা জায়গায় চাকরি হারাইছি, আরেকটা জায়গায় চাকরি ঠিকই পেয়ে যাব। তুমি চিন্তা করো না। মিস্টার হিমেল, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, তবে আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যা জেনেছি তা জানার পরে আমাদের হায়ার অথরিটি মনে হয় না আপনাদের চাকরিটা দিতে। আই এম সরি, আপনার চাকরিটা দিতে পারছি না। এই ফারিয়া, দেখো তো কি আসছে। রমন ভাই আসেন না। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা, বলতে খুব খারাপ লাগতেছে, তারপরও বলি, চাচার কিছু করার নাই, তারও তো বাড়ি ভাড়া টাকা চলা লাগে। আপনাদের 3 মাসের ভাড়া বাকি রয়ে গেছে। রহমান ভাই, আসলে আসলে হয়েছে কি, আমাদেরকে কয়েকটা দিন সময় দিন, আমরা পুরো টাকাটা দিয়ে দিব। রমন ভাই, খায়ের সাহেবকে চিন্তা করতে মানা করবেন, 2 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিব। ঠিক আছে, আপনার আবার কিছু মনে করেন না, তাহলে আমি উঠি। আপু, রহমান ভাই, চা দিই, চা খেয়েছেন? আরে না, আরেকদিন খাবো। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আসি। হিমেল, কি ব্যাপার? তুমি রহমান ভাইকে এই কথা কেন বলো? তুমি 2 দিনের মধ্যে টাকা দিয়ে দিবা? এতগুলো টাকা তুমি 2 দিনের মধ্যে কিভাবে দিবা? আর আমাদের সেভিংসেরও তো সব টাকা শেষ। ফারিয়া, আমি ডিসিশন নিয়ে ফেলছি, আমি আমার বাইকটা বেচে দিব। তুমি তুমি তোমার এই শখের বাইকটা বেচে দিবা? বৌমা, বৌমা, হায় হায়, কি হলো বৌমা? এইভাবে বমি করছে, তোমার কি ফুড পয়জনিং হয়েছে নাকি? বেশি খারাপ লাগছে শরীরটা? ডাক্তারের কাছে যাবে? মা, মা, আপনি শান্ত হন। আমার আমার গা গুলাচ্ছিল। গা গা কুলাচ্ছিল? কি বলো মা? এটা তো অনেক বড় সুখবর। তার মানে আমি নাতি নাতির মুখ দেখবো, আমি দাদি হচ্ছে, আল্লাহ আমার দিকে মুখ তুলে চেয়েছেন। ও মা, চলো, তোমাকে আমি নিয়ে যাই। এসো মা, এসো, সাবধানে। মা, আমাকে ধরে নিয়ে যেতে হবে না। না না, অবশ্যই ধরে নিয়ে যেতে হবে, একদম সাবধানে চলাফেরা করবে, কখনো যেন পা না পিছলায়। আর দাঁড়াও, বাজার থেকে আমি চালতা, জলপাই, তা আমরা, তারপরে তেঁতুল, এগুলি আনাবো, আমি নিজে হাতে আচার বানাবো, তুমি সেগুলি খাবে, তখন মুখে রুচিটা থাকবে। মা, আপনার এত কষ্ট করে আচার বানাতে হবে না। কষ্ট করতে হবে না মানে? কষ্টের তো মাত্র শুরু, আমি দাদি হচ্ছি না। এসো মা, সাবধানে, আসো আসো, সাবধানে মা, সাবধানে। এই তো, এই তো, সাবধানে আসো। হিমেল সাহেব,
আসলে আপনার ফাইল দেখার আমার কোনো দরকার নেই। আপনার সিনসিয়ারিটি, আপনার অনেস্টি এবং আপনার এফিসিয়েন্সি সম্পর্কে আমি ওয়াকিবহাল। স্যার আপনি বোধহয় আমি লাস্ট যে কোম্পানিতে চাকরি করতাম সেখানে খোঁজ নেননি, তাই আসলে আমি কান কথা বিশ্বাস করি না। এই কথাটা না আমার বাবার প্রায় বলতে। আচ্ছা এক কাজ করেন, আপনি আমাদের কোম্পানিতে জয়েন করেন। আমি জয়েনিং লেটারটা রেডি করতে বলে দিচ্ছি। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা এক কাজ করলে কেমন হয়, মানে আমাদের সম্পর্কটা যদি স্যারের না হয়ে ভাইয়ের হয়? না মানে আপনার যদি কোনো প্রবলেম না থাকে। না স্যার আমার কোনো প্রবলেম নাই স্যার। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, প্লিজ স্যার, থ্যাংক ইউ স্যার। দেখা হবে তাহলে। জি স্যার অবশ্যই স্যার। মা, ফারিয়া, আই কই তোমরা? ফারিয়া, মা। মা কোথায়? ফারিয়া, বুঝছো ফারিয়া, মানুষের জীবনটা বড় অদ্ভুত। এই জীবনে অতীতে যেটা ঘটার সেটা ঘটবেই, আর ভবিষ্যতের ব্যাপারে আমাদের অজানা। কিন্তু আমাদের উচিত বর্তমানে সব চ্যালেঞ্জকে গুরুত্ব না দিয়ে ভবিষ্যতে এই জীবনে নতুন কি চমক আসবে সেটার জন্য অপেক্ষা করা। মানুষের জীবন অনেক নাটকীয়, উপরওয়ালা ছাড়া এটা কেউ দেখেও না, বুঝেও না। কি ব্যাপার, তুমি আজকে এই ধরনের কথা বলছো? আগে তো কোনোদিন এই ধরনের কথা বলনি। ফারিয়া, আমি নতুন একটা চাকরি পেয়ে গেছি, ডাবল স্যালারি জব হয়ে গেছে আমার। সত্যি? হ্যাঁ, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। কি বলছিলাম? হ্যাঁ, জন্ম দিবেন যিনি আহার দিবেন তিনি, বলছিলাম না? আমার কথা ফলে গেল তো? মা, তুমি এই কথাটা কেন বলতেছো? বোকা ছেলে। এই তুই বাবা হতে যাচ্ছিস আর আমি দাদি। ওই যে দেখ বোকা ছেলে করে কি, বৌমাকে মিষ্টি মুখ করা। হ্যাঁ 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 ঠিক বলছো ফারিয়া। এই দে দে আমি আগে, কারণ তার ভিতরে তো এখন আমার নাতিন কিংবা নাতনি বসবাস করছে না, একটু সেও খাবে। বিসমিল্লাহ। বৌমা, আমি দাদি হয়ে যাবার পর তোমাদের কাউকেই আসলে আমার বিশেষ প্রয়োজন হবে না। বৌমা, তোমাকে তো আমার একেবারেই প্রয়োজন হবে না। আমি দাদি হয়ে যাব না, আমার একটা পুতুল চলে আসবে না? তোমার যে বান্ধবী আছে তাকে বলে রাখবে তোমার ওই যে আগের জবটা সেইটা যেন তুমি করতে পারো। মা, সত্যি? মা গো, আমি তো তোমাদের মতো তেমন একটা লেখাপড়া করি নাই, তাই এই যুগের ঠিক হালচাল কিছু বুঝি না, অনেক ভুল হয়ে যায়। এই যে দেখো, স্বামীর পাশে স্ত্রীকে সহযোদ্ধার ভূমিকায় থাকতে হয়, দুইজনের ইনকাম জীবনের নিরাপত্তা বাড়ায়। কিন্তু বুঝতে বুঝতে আমি অনেক দেরি করে ফেলছি। আমাকে ক্ষমা করে দিস বাবা। মা গো, মাফ করে দিও আমাকে। মা, আপনি সব কি বলছেন? কি যে বলো না। সরি। মাকে একটা মিষ্টি খাওয়াতে। হ্যাঁ, হবু দাদি এবার একটা না দাঁড়ো, একটা হবু দাদিকে খাইতেই হবে। নাও খাও। থ্যাংক ইউ সো মাচ ইজেল, তুই আসলেই আমার সত্যিকারের বেস্ট ফ্রেন্ড। আমি যে তোকে কি বলে ধন্যবাদ দিব, আমি সত্যি তোর কাছে কৃতজ্ঞ। আরে রাখতে তোর থ্যাঙ্কস, এত থ্যাঙ্কস দিতে হবে না। শোন, আবিদ আমার হাজবেন্ড, ও যদি আমার রেফারেন্সে তোর জামাইকে জবটা না দিত, আমি কি তার অস্থি মাংস এক রাখতাম বল? আচ্ছা শোন, তুই হ্যাপি তো? খুব খুব, আমি অনেক হ্যাপি। আর শোন, আমি কিন্তু খুব জলদি আবার জয়েন করব, কথাটা মনে রাখিস। শোন, আমি তোকে সেদিনই বলেছি, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।
আসলে ইজেল কল দিয়েছিল। ও ফারিয়া, আমি জানতাম এই কোম্পানিটা তোমার বান্ধবীর হাজবেন্ডের। এতে তোমার বিব্রত হওয়ার কিচ্ছু নাই ফারিয়া। বিয়ের পর সবাই স্বামী স্ত্রী হতে পারে, কিন্তু প্রকৃত বন্ধু হতে পারে কয়জন বলো? তুমি আমার জীবনে পাওয়া পরম প্রকৃত বন্ধু।